যথেষ্ট বড় হইছো। আর হয়তো এক একটা ইয়ার অথবা দুইটা ইয়ার পড়লে তোমরা মোটামুটি আন্ডার গ্র্যাড কমপ্লিট করে ফেলবা। তোমাদের কিন্তু বোঝানোর মতো বয়স নাই। নিজের ভালো নিজেরা বুঝবা। আর মেয়েদের পড়াশোনাটা সবসময় বেশি দরকার ছেলেদের থেকে। জানো কেন বলো তো? কি বলতে পারবা রিজনটা কি? সবসময় তো আমি ছেলেদেরকে বলি এই কথা যে ছেলেদের বেশি দরকার, কিন্তু মেয়েদেরটা কেন বেশি দরকার জানো? আমি তোমাদেরকে একটা কথা বলি, আজকে পড়াশোনার বাইরে একটা ফিলোসফির একটা কথা বলি। মানুষের লাইফে অনেক সুখী জীবন থেকে দুঃখী জীবনে পতিত হতে কয়েকটা মুহূর্ত বাকি মানুষের। আমি চাই সবসময় তোমাদের একটা ভালো জীবন, ভালো লাইফ লিড তোমরা করো, বাট আল্লাহ চাইলেন যে কোনো সিচুয়েশন তোমার হইতে পারে। ঠিক আছে? আল্লাহ না করুক, মারিয়ার একটা একটা এখন একটা ছোট ফ্যামিলি, অনেক সুন্দর ফ্যামিলি আছে, এখন যদি ইন কেস অফ ভাইয়া কোনো সামহাউ যদি আর্নিং বের করতে না পারে, তখন কিন্তু মারিয়া শুড হ্যাভ টু ক্যারি দিস ফ্যামিলিজ আর্নিং। ঠিক আছে? সো অন্যদিকে কি, ছেলেদের কেন দরকার হয় না? বিকজ অফ মেয়েদের কোনো আর্নিং এর উপরে ছেলেরা বসে থাকে না। তাছাড়াও তোমার একটা লাইক কোন একটা মেয়ে বা কোন একটা ছেলে, মেয়ে যদি মারা যায়, ছেলেরা আজকে মারা যাবে, কালকে বিয়ে করে নতুন বউ আনবে। সো ছেলেরা একা থাকে না, এটাই বাস্তব। তো মেয়েদেরকে কিন্তু স্ট্রাগল করতে হয় সন্তানের জন্য, পরিবারের জন্য, সবকিছুর জন্য। সো তোমরা সবাই নিজেদেরকে প্রপারলি যেন অ্যাসেট তৈরি করো নিজেদেরকে। আর হয়তো 2টা বছর 3টা বছর আছে, নিজেদের যোগ্যতা সম্পন্ন হও, তারপর তুমি পড়াশোনা করো না বা এটাকে ইয়ে করো না বা জব করো না, কোনো দরকার নেই। কিন্তু যোগ্যতা সম্পন্ন হও যেন যে কোনো মোমেন্টে তুমি লাইফে অ্যাসেট হয়ে দাঁড়াইতে পারো। ঠিক আছে? ওকে, থ্যাঙ্কস ফর মাই হিয়ারিং মাই অ্যাডভাইজেস। ওকে, আমি তাহলে এখন পড়ায় চলে যাই। ওয়ার্ডসওয়ার্থের এইটা পড়ার আগে আমাদেরকে চলে যেতে হবে ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে তোমাদের একটা এজ ছিল, সেটা হচ্ছে রোমান্টিক এজ। আমাদেরকে রোমান্টিক এজে ফিরে যেতে হবে। ঠিক আছে? রোমান্টিক এজে আমরা কি কি পড়ছিলাম মনে আছে? যারা আমার কাছে ফার্স্ট ইয়ারে ছিল না তাদের কাছে শুনবো। প্রিমা, বলতো রোমান্টিক এজে কি কি পড়ছো? বলো। রেনেসা বলো, রোমান্টিক এজে কি কি পড়া হয়েছিল? না, ভুলে গেছি। সবই ভুলে গেছো? আচ্ছা। তো আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে পড়ছিলাম হলো লিরিক্যাল ব্যালাড। লিরিক্যাল ব্যালাড। ওকে। ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যারেক্টারিস্টিক্স অফ অফ রোমান্টিক এজ, রোমান্টিক পোয়েট্রি, পোয়েট্রি। তারপর পড়ছিলাম কি আমরা? ডিফারেন্স। এটা বলো কি লিখবো, বলতে পারবা কেউ? বলো কি হবে, কে বলতে পারবা? কে বলতে পারবা? কে বলতে পারতেছো না?
ইমোশন, রিজন এইগুলো নিয়ে তো কথা হচ্ছিল। কি ডিফারেন্স বিটুইন? ইমোশন, রিজন, তারপর নো, ইন্ডিভিজুয়ালিজম। নো, নিও হবে না। এটা পড়ছিল না? ইভেন এটা তোমাদের ফার্স্ট ইয়ারের শর্ট নোটস আসছিল, আমি পড়াইছিলাম। আচ্ছা, এখন ভাইয়া আমরা তো প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড পড়বো, তো আমাদের এইটা পড়ার কেন দরকার? তাই না, কোশ্চেন আসতে পারে না? ওকে, তাহলে এটা পড়ার আগে আমাদের অবশ্যই আগে জানতে হবে হোয়াট ইজ প্রিফেস। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন ইয়ার ইজ দ্যাট হোয়াট ইজ প্রিফেস। সো কেউ বলতে পারবা হোয়াট ইজ প্রিফেস? পি লাস্ট মানে ক্লাস। পূর্বে, ফেস মানে তো ফেস, মানে একটা পর্যায় বা স্তর নো, বোঝায়। পূর্বে। সবকিছু ওয়ার্ড দিয়ে মিনিং করতে যাবা না, বিশেষ করে ক্রিটিসিজমে তো যাবাই না। বিকজ অফ ক্রিটিসিজমে এমন এমন ওয়ার্ড শুনবা, তুমি ওয়ার্ড মিনিং করে দেখবা একটা হচ্ছে আর একটা। না, পড়িনি লিঙ্গুইস্টিক্স, তো এখন। ঠিক যেটা সেটাই তো বলবো, এখন তো পড়িনি এটা। হ্যাঁ লিঙ্গুইস্টিক্সও দেখবা যে ওয়ার্ডের মিনিং হচ্ছে একটা, কিন্তু আসলে ওটা এক্সপ্রেস করতেছে অন্য একটা জিনিস। ঠিক আছে, তো হোয়াট ইজ প্রিফেস? প্রিফেস ইজ দ্য introduction of introduction of a book. The the poet or the writer, you know, or the writer discuss about why reader should read this book, as যেহেতু preface lyrical ballad is a new type of poems, so it was mandatory to write a preface of লিরিক্যাল ব্যালাড। তাহলে লিরিক্যাল ব্যালাড কি বুঝতে পারছো? তোমরা সবাই তাহলে লিরিক্যাল ব্যালাড কি বুঝতে পারছো? যে আমরা কোন একটা বই যখন লিখি, লেখার আগে দেখবা যে রাইটার কিছু বই সম্পর্কে বলতেছে, যে এই বইটাতে সে এই জিনিস নিয়ে ডিসকাস করছে, এই বইটা পড়লে তুমি এই এই জিনিসগুলো শিখতে পারবা, তারপর এই বইটা কেন উপযোগী, এই বইটাতে কি কি জিনিস নিয়ে সে ডিল করছে, ইটসেট্রা ইটসেট্রা ব্লা ব্লা ব্লা। এটা রাইটার লিখে থাকে। আবার অনেক সময় কি ব্যাকগ্রাউন্ড লিখে থাকে, যে এইগুলো সে কোথা থেকে লিখছে, বা এইগুলো লেখার পিছনে তার কারণ কি, এগুলো রাইটার কি করে তার বইয়ে প্রিফেসে লিখে থাকে। এটাকে আমরা কি বলি? প্রিফেস। সবাই ক্লিয়ার? প্রিমা, রেনেসা, মারিয়া? কি ভাই? আচ্ছা, এবার আসো যে ওরজো যে নতুন টাইপের লিরিক্যাল ব্যালাড লিখছে, তো এই নতুন টাইপ অফ রাইটিং এ কি কি জিনিসগুলোকে সে ইনক্লুড করছে, বা কি কি জিনিসগুলোকে সে বলার জন্য সেই প্রিফেসটা লিখছে। তাহলে আসলে সেই জিনিসগুলোকে আমরা একটু লিখি। তারপর আমরা লিখি সব থেকে যে জিনিসটাকে সে প্রায়োরিটি দিচ্ছে সেটা হচ্ছে ফাংশন অফ পয়েট।
অফ পয়েটস। ওকে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, অফ পোয়েট্রি। আচ্ছা, কোলাবোরেশন উইথ এস.টি. কোলরিচ। আচ্ছা, তারপর কি কি বলতে পারবো আর কিছু? পিওর্স। আচ্ছা, তাহলে এবার আসো, এবার আমরা মেইন টেক্সটটা পড়ি। Orchard acknowledges that his friend Samuel Taylor Coleridge supplied several poems in the collection, including Rhyme of the Ancient Mariner. তার মানে তোমরা Rhyme of the Ancient Mariner পড়েছো কি? One of the collection of words Coleridge uh, in lyrical ballad. তার মানে কি Rhyme of the Ancient Mariner কি one of the lyric poem of lyrical ballad. ওকে, ওকে, তারপর কি বলছে যে হি দেন রিয়েলাইজ দ্যাট হি অ্যান্ড হিজ ফ্রেন্ড উইশ টু স্টার্ট আ নিউ টাইপ অফ পোয়েট। সে এবং তার বন্ধু মিলে নতুন এক ধরনের পোয়েট্রি লিখতেছেন, ঠিক আছে, যেটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালান্স। তার মানে বাসায় আজকে লেখো, পড়া পড়া থাকবে লিরিক্যাল ব্যালান্স। বাসায় পড়া হচ্ছে লিরিক্যাল ব্যালান্স, ফার্স্ট ইয়ারের পড়া। ফার্স্ট ইয়ারে এই শর্ট নোটস তোমাদের এমন কেউ বাকি নেই যে সবাই পড়ছে, পরীক্ষাও আসছে। Wordsworth notes that he was initially unwilling to write the preface as some sort of systematic defense of new genre. ওরজত প্রথমে বলেছে যে সে একটা সময় ভেবেছিল যে সে এই প্রিফেসটা লিখতে খুব একটা আগ্রহী না, বিকজ তার সাম সর্ট অফ অর্থ কিছু ধরনের বা কিছু সমস্যার কারণে, ডিফেন্সের কারণে সেই নিউ জেনার লিখতে পারে না, বিকজ হি ডাজন্ট ওয়ান্ট টু রিজন এনি ওয়ান টু লাইকিং দিস পয়েন্ট। মানে রাইটার চাইছিল, মানে ওয়ার্ডসওয়ার্থ চাইছিল যে সে মানুষকে কোনো কারণ ছাড়াই যেন মানুষ তার এই কবিতাগুলোকে লাইক করে, ঠিক আছে, সেই জন্য সে কোনো এক্সপোজ ইউজ করতে চায় না। সে তার রেখার প্রতি খুব কনফিডেন্ট ছিল। সে জানছিল যে সে বুঝতে পারছিল যে তার রাইটিং গুলো আসলেই কি দর্শকদের ভালো লাগার মতো কিছু একটা তৈরি করবে। ওকে, এবার আসো কি বলতেছে, Wordsworth claims that just as authors have right to use certain ideas and techniques, they also have a right to exclude other ideas and techniques. Wordsworth তারপর দাবি করে যে অথর যেভাবে হ্যাভ এ রাইট, অথরদের যেভাবে একটা রাইট আছে টু ইউজ সার্টেন আইডিয়াস অ্যান্ড টেকনিক্স, দে অলসো হ্যাভ এ রাইট টু এক্সক্লুড আদার আইডিয়াস অ্যান্ড টেকনিক্স। তাদের যেমন কোন একটা আইডিয়া ইউজ করারও একটা রাইট আছে, টেকনিক ও অবলম্বন করার অধিকার আছে, তেমনি তারা চাইলে কোন একটা টেকনিক, কোন একটা আইডিয়া চাইলে এক্সক্লুডও করতে পারে, মানে বাদও দিতে পারে, ঠিক আছে। তার মানে সে কিন্তু কবিদের কথা বলতেছে কিন্তু, অথবা রাইটারদের কথা বলতেছে, যে রাইটাররা, আমরা আসলে রাইটারদের কখনো কোনো নিয়মে ফেলতে পারবো না। ইন এভরি এজ, প্রত্যেকটা এইজে ডিফারেন্ট স্টাইল অফ পোয়েট্রি অ্যারাইজেস। প্রত্যেকটা এইজেই তোমরা দেখবে এক একটা সময় সেই অ্যানোনিমাসের যুগ থেকে, মানে বিওলফের যুগ থেকে কবিতার ভেরিয়েশন আসছে। তার মানে কি ডিফারেন্ট স্টাইলস অফ পোয়েট্রি অ্যারাইজেস। তো পোয়েট্রির অনেক স্টাইল উঠে আসছে, এন্ড পিপল এক্সপেক্ট ডিফারেন্ট থিংস ফ্রম পোয়েট্রি।
এবং মানুষও সবসময় কবিতা থেকে ভিন্ন ধর্মী কিছু জিনিস এক্সপেক্ট করত। He goes on cite many great yet different poets of old from Catullus Terence to Alexander Pope. সে বলতে চাইছে যে মেনি গ্রেট ইয়েট ডিফারেন্ট পয়েটস, এবং সেই প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক রকমের কবি আসছে, যেমন ক্যাতুলুস ট্রেন্স থেকে আলেকজান্ডার প্রোম। ক্যাতুলুস ট্রেন্স হচ্ছে এনশিয়েন্ট পয়েন্ট, ঠিক আছে? সে আলেকজান্ডার পোপ পর্যন্ত অনেক রকমের কবিতা, অনেক রকমের পয়েট আসছে। Orzut wants to use the preface to explain why he writes poetry the way he does. পোয়েট্রি এখানে ইউজ করতে চাইছে এই প্রিফেসে টু এক্সপ্লেন, এইটা প্রকাশ করতে, হোয়াই হি রাইটস পোয়েট্রি, কেন সে কবিতা লিখবে, দ্য ওয়ে হি ডাস, কোন পদ্ধতিতে সে লিখবে। তার মানে সে এখানে কিন্তু কয়েকটা জিনিস বলছে, কেন সে কবিতাটা লিখবে, কোন পদ্ধতিতে কবিতাটা লিখবে। তোমরা যখন ক্রিটিসিজম পড়বা, ক্রিটিসিজম অনেক কঠিন লাগবে, কিন্তু ক্রিটিসিজমের মেইন জিনিসগুলোকে তোমরা নোট ডাউন করবা। তার মানে কি, এখানে আমরা ওয়ার্ডসওয়ার্থের কথা শুনে বুঝতে পারছি সে কিন্তু এখানে দুইটা জিনিস মেনশন করবে। অফকোর্স, হোয়াই আই এম রাইটিং এ পোয়েট্রি, ওয়ার্ডসওয়ার্থ বলছে কেন আমি একটা পোয়েট্রি লিখছি। তারপর কি, হোয়াট স্টাইল হ্যাভ ফলোড বাই ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডসওয়ার্থ কোন স্টাইল গুলোকে ফলো করছে সেটাও বলবে, ঠিক আছে? তার মানে কি, পুরো এই এই ক্লাসে বা বলো বা যাই বলো, সে এইগুলো ডিসকাস করবে। ওরজত কোনো একটা পয়েটকে যা বলতেছে তার মানে কি সে নিজেকে তা বলতেছে, কারণ সে একজন পয়েট। কোন একটা পয়েটের কি করা উচিত তার মানে সেও সেটা মানতেছে, সে একজন পয়েট। ওকে, এবার কি বলতেছে, Wordsworth relates that his principal goals in writing the poem in the lyrical ballad was to portray common life in an interesting and honest way and to appeal readers' emotion by generating a state of excitement. তারপর আমরা এটা দেখি, সে বলছে যে একটা তার এই কবিতা বা এই লিরিক্যাল ব্যালাড লেখার কারণ কি, এটা প্রিন্সিপাল গোল কি, সেটা বলতেছে। ইন লিরিক্যাল ব্যালাড ওয়াজ টু পোর্ট্রে, কি কারণ এখানে থেকে বলবে, ওয়াজ টু পোর্ট্রে কমন লাইফ ইন অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড অনেস্ট ওয়ে, কি মানুষের জীবনকে প্রতিস্থাপন করা বা উপস্থাপন করা, কি অনেক বেশি আনন্দদায়ক এবং সৎভাবে উপস্থাপন করা। অ্যান্ড টু আপিল টু রিডার্স, এবং রিডারদেরকে কি আপিল করবে বা রিডারদেরকে কি মধ্যে একটা ছাপ ফেলে দিবে, ইমোশনের একটা ছাপ ফেলে দিবে, বাই জেনারেটিং আই স্টেট অফ এক্সাইটমেন্ট, আনন্দের মাধ্যমে রিডারদের কি ইমোশন তৈরি করবে। তার মানে কি বলছে, তোমাকে যদি আমি বলি, এইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট আমি কথা বলছি, তো তুমি এই জায়গাটা মার্ক করে রাখতে পারো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তার মানে কখনো যদি এরকম কোশ্চেন আসে যে ওয়াই ওয়ার্ডসওয়ার্থ write this preface, এটা কিন্তু একটা রিজন, টু পোর্ট্রে কমন লাইফ ইন অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড অনেস্ট। কেন ওরজত লিরিক্যাল ব্যালাড লিখছে সেটার প্রিফেসে সে বর্ণনা করে বলছে যে আমি এটা লিখছি কারণ কি, আমি চাইছি মানুষের জীবনটাকে আনন্দদায়ক এবং সৎভাবে তুলে ধরতে, এবং রিডারদের কাছে আবেগের একটা আপিল তৈরি করতে, বাই জেনারেটিং আ স্টেট অফ এক্সাইটমেন্ট, যেখানে কি অনেক বেশি আনন্দ থাকবে, উপভোগ করার বিষয় থাকবে। He chose to depict common life because in that situation people are generally more self-aware and more honest. সে কেন এবার বলতেছে, এখানে বলতেছে যে সে কেন এই ইন্টারেস্টিং জিনিসগুলোকে আর অনেস্ট জিনিসগুলোকে তুলে ধরবে। সে বলতেছে যে সে এটা চুজ করছে কমন লাইফ, মানুষের সাদাসিধে জীবনযাপন, এটাকে চুজ করছে কারণ পিপল আর জেনারেলি মোর সেলফ অ্যাওয়ার, মানুষ খুবই আত্মসচেতন, ঠিক আছে, অ্যান্ড মোর অনেস্ট, খুবই সচেতন থাকতে পছন্দ করে। দ্য ফিলিং দ্যাট অ্যারাইজ ইন দ্যাট কন্ডিশন আর সিম্পলার, যেই এই কন্ডিশনে এই 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 ফিলিং তৈরি হয় সেটা খুবই সিম্পলার ছিল, মোর আন্ডারস্ট্যান্ডেবল ছিল, অনেক বেশি বোধগম্যর বিষয় ছিল। তুমি যখন মানুষের ইমোশন, মানুষের ফিলিংস নিয়ে ইয়া করবা,
তখন কিন্তু তুমি মানুষের সহজ ভাষাকেই প্রাধান্য দিবা, মানুষকে যেন ইজিলি টাচ করা যায়, ইজিলি বোঝা যায়, সেই জিনিসকে তুমি মূল্যায়ন দিবা। এন্ড মোর ডিউরেবল, তার মানে কি বলছে, এই মানুষের এই ফিলিংস গুলো, কমন লাইফের যে ফিলিংস গুলো, সেই ফিলিংস গুলো কি অনেকগুলো, অনেক সাধারণ হয়ে থাকে, খুবই আন্ডারস্ট্যান্ডেবল হয়ে থাকে, খুবই ডিউরেবল, ভঙ্গুর হয়ে থাকে। ফার্দার মোর দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রেজেন্টারি, প্রেজেন্টারিকে আমরা আরেকটা ওয়ার্ড বলতে পারি, কেউ বলতে পারো কি বলতে পারি? দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফার্মার, চাষাভুষা বা সাধারণ মানুষদের ভাষা কি হয়, খুবই পিওর হয়। অ্যাজ কমন পিপল আর ইন কনস্ট্যান্ট কমিউনিকেশন উইথ নেচার অ্যান্ড ফার অ্যাওয়ে ফ্রম সোশ্যাল মিডিয়া। এবং কি বলতেছে, তাদের ভাষা অনেক সহজ সরল থাকে, এবং কমন পিপল আর ইন কনস্ট্যান্ট কমিউনিকেশন উইথ নেচার অ্যান্ড ফার অ্যাওয়ে ফ্রম সোশ্যাল ভ্যানিটি, এবং সোশ্যাল ভ্যানিটি থেকে অনেক বেশি দূরের হয়ে থাকে। আচ্ছা, তাহলে এইটুকু আমরা ক্লিয়ার, ক্লিয়ার সবাই, যে সে কেন এই কবিতাটা, লিরিক্যাল ব্যালাড লিখেছে, এবং লিরিক্যাল ব্যালাডের মেইন গোল ছিল কি? রেনেসা, তোমাদের কি গরুর খামার আছে? আমার নাই ভাইয়া, বাট বাসায় পালে। কেন? মানিকগঞ্জের মানুষদের অনেক গরুর গরুর খামার থাকে, ওই যে গরুর হাটে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন গরু আসে মানিকগঞ্জ থেকে। না, মানে প্রায় সবার বাড়ি আশেপাশে টুকটাক একটা দুটো করে আছে এরকম আর কি। আচ্ছা, তাহলে এইটুকু ক্লিয়ার সবাই। এইটা হয়ে গেলে তোমাদের লিরিক্যাল ব্যালাডের উপর একটা পরীক্ষা নিব, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড। কারণ এইটা না পারলে তুমি কি হবে বলো তো? জানো এটা না পারলে কি হবে? এটা ভালো করে না বুঝলে কি হবে এটা জানো? হ্যাঁ, তোমরা কি কেউ জানো এটা না পড়লে কি হবে? ধরো অন্যগুলো না পড়লেও কিন্তু কোনো সমস্যা নেই, একটা ছেড়ে তুমি বাদ দিতে পারো, কিন্তু এটা তোমার পড়া লাগবে। কেন পড়া লাগবে জানো? তোমরা তোমাদের সিলেবাসে জানো তোমাদের ক্রিটিসিজমে কি কি আছে? তোমাদের তার সিলেবাস জানা উচিত, কি কি আছে জানো? অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, আজকে আমি তোমাদের একটা গাইডলাইন দিয়ে দিই। জানি তো ভাই, অ্যান অ্যাপোলজি 5 জন ফর রাইটারের। পোয়েট্রি, তারপর হচ্ছে 2 নাম্বার, কে বলো তো? এসে পোয়েজি। অ্যান আর ড্রামাটিক পোয়েজি, ড্রামাটিক। তোমাদের কোনটা আছে সিডি পরীক্ষায়, দীপা? অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি? প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডি তো। তা তো তোমাদের এটা ভালোই হবে বলবো। আচ্ছা, 3 নাম্বার, উইলিয়াম শেক্সপিয়ার আছে না একটা, তার পুরো নাম মনে নেই আমার। 4 নাম্বার, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড, আরে আমি ডলার লিখে দিচ্ছি। প্রিফেস টু শেক্সপিয়ার, ডক্টর জনসনের। আর 5 নাম্বার হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারিয়া। আচ্ছা, এবার আসো আমি তোমাদেরকে বলি, এখানের মধ্যে
ভাইয়া, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস নাই। অ্যাপোলজি ফর পোয়েট্রি আছে, আর হচ্ছে শেক্সপিয়ারেরটা আছে ইন কোর্সে। শেক্সপিয়ার আছে না? হুম। আচ্ছা, আমাদের এটা আমাদের ক্লাসেও ধরেন নাই, আপনিও ধরেন। কোনটা? শেক্সপিয়ার? হুম। ক্লাসের মধ্যে আপনার অ্যাপোলজি ফর পোয়েট্রি ধরছে, এখন মাঝখানে আছে। আচ্ছা, ভালো করছে, সমস্যা নেই। এত বেশি টেন্স নেওয়ার কারণ নাই, কারণ আমরা শেক্সপিয়ারটাকে জাস্ট পরীক্ষায় আমাদের সাপোর্টিং এর জন্য জাস্ট পড়াশোনা করবো, এটাকে আমরা বাদ দিই। ঠিক আছে? আমি পড়াই দিব, এটা চিন্তা করো না, আমি কোনো জায়গায় ইয়া রাখবো না। আমি পড়াই দিব, কিন্তু তোমরা বাদ দিবে। কেন বাদ দিবা? কারণ এই শেক্সপিয়ারের প্রিফেসটা হচ্ছে অনেক কঠিন। ঠিক আছে? তোমরা লাইফ অফ কুলি পড়ছিলা না ফার্স্ট ইয়ারে? হ্যাঁ, অপশনাল আইটেম লাইফ অফ কুলি পড়ছিলা না? লাইফ অফ কুলি আর কি কঠিন ছিল, এটা তার দ্বিগুণ কঠিন। ঠিক আছে? সেজন্য আর আরেকটা কথা হলো, এখান থেকে কোশ্চেনও আসবে একটা, খুব বেশিও আসে না। তোমাদের দুইটা দুইটা কোশ্চেন পরীক্ষায় কোনটাকে আসার চান্স আছে, সেটা হচ্ছে এই দুইটা থেকে, এই দুইটা থেকে তিনটা আসবে, এটা কনফার্ম। ঠিক আছে? কারণ একটা লিখছে হচ্ছে ওরজোদ, আরেকটা লিখছে কোলরিজ, দুইজনই কি লিরিক্যাল ব্যালাড এবং রোমান্টিক এইজের সম্পর্কে লিখছে। ঠিক আছে? সো এই দুইটা পড়া, এই জন্য আমি বলতেছি যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড পড়াটা কেন ইম্পর্টেন্ট। বিকজ তুমি প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড ভালো করে না পারলে তুমি বায়োগ্রাফি লিটারেচার থেকে ফলো আউট হয়ে যাবা। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই আমি বলছি প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডটা পড়াটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের অনেক দূর পড়তে হবে, এটা অনেক বড়। ঠিক আছে? একদমই ছোট না। আর আরেকটা হইলো, তার মানে কি, এখানে তুমি যদি প্রিভিয়াস টু লিরিক্যাল ব্যালাড ভালো করে পড়ো, এই দুটা ভালো করে পড়ো, তুমি এখান থেকে তিনটা কোশ্চেন পাইতেছো, মানে 3 15 45। এন্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে পাচ্ছ দুইটা, দুইটা আর একটাতে থাকবে মাস্ট। আর ড্রামাটিক পোয়েজি থেকে পাচ্ছ একটা। তাহলে কি তোমার 5টা থেকে 6টা কোশ্চেন তোমার পরীক্ষার হলে কমন পড়বে, যেখান থেকে তুমি চাইলে 4টা অনায়াসে অ্যান্সার করতে পারবা। আর পরীক্ষা সাধারণত থাকে 7টা, তাই না? আর প্রিফেস টু শেক্সপিয়ার পড়বো আমরা শর্ট নোটস এর জন্য, এক্সপ্রেশন। আর শর্ট এক্সপ্রেশন তো এটাতে নাই। ঠিক আছে? শর্ট নোটস, ও এক্সপ্রেশন আছে মনে হয় না? আছে, আছে। আচ্ছা, এবার আসো, পরীক্ষার হলে সিটি পরীক্ষায় তোমাদের ব্রড কোশ্চেন আসবে বলছে টিচাররা মার্কিং এ। শিফা, ব্রড কোশ্চেন বলছে আসবে। জানি যদি না। যদি ব্রড কোশ্চেন না ক্রিটিসিজম। আসে, না সে আমি তোমাদেরকে কিছু বলে দিই তাহলে, তোমরা আগে থেকে এটা একটু পড়ে নাও। ভাইয়া, আপনাকে দুইটা ছবি দিছি, দেখছিলেন? হ্যাঁ, দেখছিলাম তো, তোমার ওইটা হলো আমি যেগুলো পড়াচ্ছি না এরকমের টপিক থেকে তুমি আমাকে ইয়া দিচ্ছ, ওই কোর্স গুলো তো আমি ধরি নাই। না, দিছে তো, শেয়ার দিছে। আরো দিছিলা? এই দুইটাই আপাতত দিছে। 305 আর 304? 305 আর 304? হ্যাঁ, এই যে ভিক্টোরিয়ান তোমাদের তোমাদের পোয়েট্রি, ইয়াতে গ্রুপে আমি গত বছরের কোশ্চেন আর দিছিলাম না? একটা জানি কোনটা দিছিলাম। তোমাদের গ্রুপে গত বছরের কোশ্চেন দিছিলাম না আমি? দেখছিলা তোমরা? এই কোশ্চেনটা নামায় রেখো, পরে চাইলে আর দিব না কিন্তু। তোমরা পাইছো তো গত বছর যে কোশ্চেনটা দিছি, রেনেসা, প্রিমা, মারিয়া? জি ভাইয়া। আর আমার একটু মনে করাই দিও, আমি তো তোমাদেরকে 2022 আর 21 সালের কোশ্চেন গুলোও দিব। ঠিক আছে? তোমাদের 2022 সালের 21 সালের কোশ্চেনও দিব। দ্যাট মিনস কি, তোমাদের আর সেট সাজেশন কিন্তু দরকার নাই। সেট সাজেশনে কি থাকতো, এই কোশ্চেন গুলোই তোমাদেরকে দেওয়া থাকতো, ইনক্লুড করা থাকতো।
আর হইলো তোমাদের একটা সাজেশন থাকতো। তার মানে কি আমাদের সেট সাজেশন এখন আর বাজারে না পাইলে কি হইছে? আমি কিন্তু তোমাদের সেট সাজেশনের সবই তোমাদেরকে দিব। ঠিক আছে, সো সেট সাজেশন কিন্তু লাগবে না। এবার দেখি, চলো আমরা আমরা আগে একটু এটা দেখাই, বিকজ তোমাদেরকে একটু পড়াশোনায় সিরিয়াস করা দরকার, নাহলে তোমরা অনেক বড় একটা। আচ্ছা, তাহলে তোমরা এখান থেকে মার্ক করে রাখো, আমরা এই কোশ্চেন গুলো পড়বো না। ইন কেস অফ আমি যদি পড়াই তখন আমাকে না করে দিবা। এই যে আমি তো এটা পড়াইতাম, ক্যারেক্টারিস্টিক্স এন্ড ফাংশন অফ এ পয়েন্ট, এটা পড়াইতাম, বাট এটা পড়াবো না। এটা কত বছর আসছে, ঠিক আছে। এই দেখো আমি যেভাবে বলছিলাম, গত বছর সিডনি থেকে এই একটা আসছে, এই একটা আসছে, এবার সিডনি থেকে একটা আসবে, দুইটা আসবে না। গত বছর অনেক সহজ ছিল কোশ্চেনটা। সিডনি থেকে আসবে একটা, তাহলে আর ওরজোর থেকে আসছিল কয়টা? এই একটা আসছে। ওকে, ড্রাইডেন থেকে আসছে একটা। তোমাদের জন্য খুব বাইচে গেছে, তোমাদের শেক্সপিয়ার থেকেও এবছর একটার বেশি আসবে না, যেটা ভাবছিলাম। ঠিক আছে, হোয়াট অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স এন্ড ফাংশন অফ পয়েন্ট, এটা আসছে এক, দুই, তিন। ড্রাইডেন ভিউস অন ড্রামাটিক কনভেনশন চার। এই চারটা কমন ছিল গত বছর আমার, তাও আমি ওদেরকে শেক্সপিয়ার পড়াই নাই। আর এই বছর তো তোমাদের 100% একটার বেশি আসবে না শেক্সপিয়ার থেকে। ঠিক আছে, ওকে। সো তোমাদের ইন কোর্সের জন্য অবশ্যই আমি যেটা পড়াইছিলাম তোমাদেরকে একটু বলে দেই। তোমরা কি গাইড থেকে পড়ো? যদি গাইড থেকে না পড়ো তাহলে আমি কোশ্চেন দিব, আর যদি গাইড থেকে পড়ো তাহলে আমি দিব না। গাইড থেকে পড়াটা খুব একটা আইডিয়াল না, তোমরা নিজেরা নিজেরা তৈরি করবা। আচ্ছা, আমি না তোমাদের থার্ড ইয়ারের ইয়া দিছিলাম, সেট সাজেশন দিছিলাম না এখানে? আচ্ছা, আবার দিচ্ছি। হোয়াটসঅ্যাপে গ্রুপে দিছিলেন। দিছিলাম। আচ্ছা, একটু